So let's talk about Abdul Ghaffar Sakline. আমরা স্কোয়াডটা নিয়ে এতক্ষণ কাটাছেড়া করলাম, বাট ইফ আই কাম টু দ্য ইন্ডিভিজুয়াল প্লেয়ার সাকলাইন এবং সেই জায়গাতে রিপন মণ্ডল, আমি প্রথমে সাকলাইনকে নিয়ে দিয়ে স্টার্ট করি। আমরা ক্রিকেট শোতে অনেকবার আলোচনা করেছিলাম অ্যান্ড পার্সোনালি আমি এই জায়গাটাতে খুব এক্সপেক্ট করছিলাম যে আমাদের হাতে কিন্তু এই অপশনটা আছে। আফিফকে নিয়ে যখন কথা হচ্ছিল নাম্বার 6 স্পটে, তখন আমরা যখন ফিনিশার নিয়ে কথা বলছিলাম, যখন পাকিস্তান সিরিজে লাস্টের 290 রান যেই ম্যাচটাতে হলো, সেখানে যখন শেষ 12 বলে 12 রান হলো আফিফের ওই ব্যর্থতা এবং ফলোড বাই আফিফের ছিটকে যাওয়া, তো ওই জায়গাটার ক্ষেত্রে আমরা তখন অলরাউন্ডার খুঁজতে গিয়ে, আমাদের সাইফুদ্দিন আছেন সুইমিং অলরাউন্ডার, বাট আরেকজন অলরাউন্ডার তৈরি হচ্ছেন অ্যান্ড হি ইজ আব্দুল গাফার সাকলাইন। এবং এই মুহূর্তে যদি টি-20 দিয়ে তিনি তার যথার্থতা প্রমাণ করতে পারেন দলের জন্য, তাহলে আমার কাছে মনে হয় ভবিষ্যতে নাম্বার 6 অথবা অনেকের জন্যই তিনি কিন্তু টাফ অপোনেন্ট হয়ে উঠবেন, ইম্প্যাক্টফুল অপোনেন্ট হয়ে ওঠার সম্ভাবনা আছে। আমরা গ্রাফিক্সটা দেখছি, গ্রাফিক্সটা আপনি যেটা বললেন আসলে ইম্প্যাক্টটার দিকে ফোকাস রাখা বেটার, মানে স্ট্যাটের চেয়ে 25 মিনিটে 24টা উইকেট পেয়েছেন, 25.04 বলে করে ইকোনমির একটা বেশ ডিসেন্ট 6.66, 24 রানে 4 উইকেট এবারের বিপিএলে তিনি পেয়েছেন। এবারের বিপিএলের প্রসঙ্গ যেহেতু আসলেই, আমরা এবারের বিপিএলের কার্ডটাও দেখতে চাইবো। সব মিলিয়ে আব্দুল গাফার সাকলাইন যে 9টা ম্যাচ খেলেছিলেন সেখানে 9টা উইকেটে তিনি পেয়েছেন 22.66 তার বোলিং গড়। এন্ড লুক এট দ্য ইকোনমি, লুক এট দ্য ইকোনমি। অ্যাবসলিউটলি এবারে বিপিএলে কিন্তু যথেষ্ট রান হয়েছে। এই দুই বোলিং কার্ডে আমি আপনার সঙ্গে একমত হয়ে ইকোনমিতেই ফোকাসটা করতে চাই। আপনার ওভারঅল তার ক্যারিয়ারে 6.66 হচ্ছে ইকোনমি, হুইচ ইজ ভেরি আইডিয়াল ফর দ্য টি-20 একজন পেসারের কাছ থেকে, এবং 6.02 যেটা হচ্ছে বিপিএল এর ক্ষেত্রে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ ইম্প্যাক্টফুল। যদিও তার 9 ম্যাচ থেকে 9টা উইকেট দেখে অনেকে হতাশ হতে পারেন, বাট অলওয়েজ উইকেট পারচেস তো সব প্লেয়ার করে না। কিছু প্লেয়ার প্রেশার ক্রিয়েট করে অন্য এন্ড থেকে অন্য বোলার এসে উইকেট পারচেস করে। সো হি ক্রিয়েটেড দ্য প্রেশার পারফেক্টলি 9 আউট অফ 9 ম্যাচেস। সো দ্যাট ইজ অলসো গুড, বাট ভেরি ইম্প্যাক্টফুল থিং ইজ 6.02। ডেফিনেটলি দেখুন, আপনি সিলেটের কন্ডিশনে এবার বেশিরভাগ বিপিএলের ম্যাচ হয়েছে, সেই জায়গায় তিনি পারফর্ম করেছেন। সিলেটে এবার রান আপনি দেখুন, মানে ম্যাক্সিমাম ম্যাচেসেই কিন্তু অনেক হাই স্কোরিং ম্যাচ এবার বিপিএল আমরা দেখেছি। সেই জায়গায় 6.02 বা 6-এর আশেপাশে রান রেট রেখে রেগুলার বেসিসে বল করে যাওয়া, এবং আমি বলতে পারি যেই ম্যাচগুলোতে আব্দুল গাফার সাকলাইন উইকেট পাননি সেখানেও তিনি আলাদা করে নজর কেড়েছেন। ডেথ ওভারে বোলিং করেছেন বেশ কটা ম্যাচে, সেই জায়গাও আলাদা করে নজর ক্যাপ্টেনের এবং টিম ম্যানেজমেন্টের কেড়েছেন, এবং সেই কারণেই হয়তো আমার কাছে মনে হয় এবার তাকে একটা সুযোগ দেবার, মানে আমার মনে মোক্ষম সুযোগ আসলে এই সিরিজের বাইরে। আপনি হিজ অলরেডি 28, এটাও মাথায় রাখতে হবে, মানে তিনি 2023 থেকে প্রফেশনাল ক্রিকেটে এসেছিলেন। সো তার একটা স্টোরিও আছে, সেই স্টোরিও নিশ্চয়ই আমরা আরেকদিন আলোচনা করতে পারবো। জীবন খুব অদ্ভুত রাফি, জীবন মানে জীবনের রং এবং জীবন মানুষকে কখন কি দেয় খুব অদ্ভুত। কারণ হচ্ছে টেনিসে কিন্তু সাকলাইনের নামটা পুরো বাংলাদেশ জানতো, সেখান থেকে উঠে আসা এবং ইম্প্যাক্টফুল হয়ে যাওয়া ক্রিকেটে, এবং সিলেক্টর থেকে শুরু করে পুরো ক্রিকেট অঙ্গনের নজরে চলে আসা এবং সেখানে এসে পারফর্ম করা, দ্যাট ইজ রিয়েলি টাফ অ্যান্ড ডিফারেন্ট। এক্সিলেন্ট রেজিলিয়েন্স। লাস্ট রাইজিং স্টার্সে আপনার মনে আছে পাকিস্তানের বিপক্ষে 2টো ছক্কা, এবং সেই 2 ছক্কার বদান্যতায় সেখানে টাই করা বা স্কোর লেভেল করা, এবং এই তার ব্যাটিংটা নিয়েও কিন্তু আমরা কথা বললাম না, ব্যাটিংয়েও কিন্তু তিনি ইম্প্যাক্টফুল। সো ফর 134 তার স্ট্রাইক রেট। সো চট্টগ্রামের এগেনস্টে রাজশাহীর হয়ে যে ম্যাচটা তিনি 32 রান করলেন, দ্যাট ওয়াজ ইম্প্যাক্টফুল। সো অলওয়েজ ইউ ডু নট নিড স্কোর 100, মাঝে মধ্যে ওই মানে 6 বলে 12 রান করে ফেলা, এটা কিন্তু অনেক ইম্প্যাক্টফুল একটা ব্যাপার। সো ওই কাজটা তিনি করে দেখিয়েছেন। সো হি হ্যাজ দ্য এবিলিটিস বোথ সাইডে, ব্যাটিং কিংবা বোলিং। সো আমার কাছে মনে হয় সাকলাইন তিনি যদি তার ফিটনেস এবং তার স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারেন, ইনজুরিটাকে সেভ করে এগিয়ে যেতে পারেন। সাইফুদ্দিনের কাছ থেকে একটা এক্সপেকটেশন ছিল পুরো বাংলাদেশের, হোল বাংলাদেশ ওয়াজ সার্চিং ফর আ সুইমিং অলরাউন্ডার। ওই জায়গাতে সাইফুদ্দিনের ইনজুরি তাকে অনেক বেশি বাধা দিয়েছে। সো আব্দুল গাফার সাকলাইন, ইফ হি ক্যান সাস্টেইন, সো বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা অ্যাসেট হতে যাচ্ছে। অ্যাবসলিউটলি দেখুন, আমরা যখন হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখি ইন্ডিয়ার, তাকিয়ে থাকতে হয়। মানে আন্দ্রে রাসেলের ব্যাটিং আমরা বছর পর বছর তাকিয়ে থেকে দেখেছি, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের বেন স্টোকস। আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি বহু বছরের। মানে আধুনিক ক্রিকেটে স্পিন বোলিং অলরাউন্ডার আপনি প্রডিউস করতেই পারবেন, সেটা ইম্প্যাক্টফুল হয় অনেক সময়, বাট পেস বোলিং অলরাউন্ডার ইটস এ রেয়ার জেম। এবং সাইফুদ্দিনের কথা আপনি বললেন, বহু বছর ধরেই আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করছি
নানাবিধ কারণে হয়নি, হয়তো ইনজুরি বা টিম ম্যানেজমেন্টের নানান ধরনের চয়েস ছিল, সেই জায়গায় সাইফুদ্দিন নিজেকে হারিয়ে খুঁজেছেন। এখনও এই স্কোয়াডে তিনি আছেন, তার নামটা আছে, কিন্তু আমার কাছে মনে হয় না তিনি নিজেও তার ব্যাটিং নিয়ে একদম শতভাগ কনফিডেন্টলি বলতে পারবেন, যেটা কিনা কয়েক বছর আগেও তিনি বলছিলেন। বিপিএলেও তিনি হাফ সেঞ্চুরিও করেছেন। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় আব্দুল গাফার সাকলাইন ইজ এ গুড ফাইন্ড, এবং লং টার্ম বিবেচনায় তার সময়ের যতটুকুই আছে, 28 বছর বয়সে ডেবিউ করছেন বলে যে একেবারে ফুরিয়ে গেছেন সেটা নয়, আরও 6-7 বছর তিনি সার্ভ করতে পারবেন, সেইটার প্রমাণ তাকে করতে হবে এবারের সিরিজে আসলে। Absolutely. Let's talk about রিপন মন্ডল. Another excellent find বাংলাদেশের ক্রিকেটিং অ্যাসপেক্ট চিন্তা করলে, এবং রিসেন্ট পেস ইউনিটে একটা মধুর সমস্যায় আছে টিম ম্যানেজমেন্ট, সেটাই আমরা বলবো। এবং পেস ব্যাটারি, পেস পাইপলাইন ইজ গেটিং মোর স্ট্রঙ্গার। 150 আমরা ক্লক করছি, 140 আমরা ক্লক করছি, 45, 35, নাও ইটস ভেরি ইজি ফর বাংলাদেশি পেসার্স। দেখতে ভাল লাগে। রিপন মন্ডল সেখানে আরেকটা নতুন নাম যোগ হলো, যে বাকিদের মোটামুটি টাফ টাইম দেওয়ার জন্য রেডি হয়ে আসছেন। অ্যান্ড স্পেশালি তার একটা জায়গাতে স্পেশালিটি তাকে অনেক বেশি এগিয়ে রাখবে, নিখুঁত ইয়র্কার করার যে ক্যাপাসিটি তার আছে সেটা তাকে এগিয়ে রাখবে। স্ট্যাটিস্টিক্সও তার পক্ষে কথা বলে। আমরা যদি তার স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে আসি, টি-20তে রিপন মন্ডলের স্ট্যাটিস্টিক্সটা আসলে কি। 36টা ম্যাচ এখন পর্যন্ত তিনি খেলেছেন, 59টা উইকেট আছে, এবং ইকোনমি কিছুটা বেশি সেই জায়গাটা থেকে তিনি আর এই জায়গায় আবার তার বোলিং গটের দিকে নজর দিতে পারে। আব্দুল গাফার সাকলাইনের ক্ষেত্রে যখন ইকোনমির দিকে দেখাচ্ছিলাম, সো 17.28, 13 রানে 4 উইকেট তিনি নিয়েছিলেন এবারের বিপিএলেই। রিপন মন্ডল কিন্তু তার চতুর্থ টি-20 ম্যাচ খেলতে যাবেন, যদিও কাগজে কলমে তার 3টা টি-20 ম্যাচের নাম দেখে দর্শক হয়তো বিভ্রান্ত হতে পারে, সেগুলো এশিয়ান গেমসে 2023-এ তিনি খেলেছিলেন, কিন্তু একেবারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক টিমের এগেনস্টে তার এখনো মূল দলের হয়ে তিনি খেলেন হয়নি। আমরা তার বিপিএল এর যেই স্ট্যাটিস্টিক্স সেটা একটু আমরা দেখে নিই। বিপিএল এবারে তিনি যে খেলেছেন রাজশাহী হয়ে, এবং সেখানে থার্ড হাইয়েস্ট উইকেট টেকার ইন দিস সিজন। 17টা উইকেট তার নামের পাশে আছে। সো 8টা ম্যাচ থেকে 17টা উইকেট, এবং ইকোনমির জায়গাটাতে তিনি হয়তো আরও কাজ করবেন, বাট বোলিং গড় 15.82 উইচ ইজ ইম্প্যাক্টফুল, অ্যান্ড 4-4-13। সো এটাও কিন্তু একটা ব্যাপার। সো রিপন মন্ডল, দেখা যাক এই সিরিজে তার সুযোগটা কিভাবে আসে, কখন আসে, এবং সেটাকে তিনি কতটুকু ক্যাপিটালাইজ করতে পারেন। বাট এক্সিলেন্ট ফাইন্ড, সেটা বলতেই হবে। আমাদের আসলে পেস বোলিং ইউনিট নিয়ে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট একেবারে বিপরীত চিত্রপটে এসে দাঁড়িয়েছে। একটা সময় আমরা পেসার খুঁজতাম, মানে মাশরাফির পর তাসকিন, মুস্তাফিজ, মানে ওই পর্যন্তই ছিল। এবং দেখেন মিরপুরের উইকেট, এই যে একটা অখ্যাতি আমরা অর্জন করেছি, এই উইকেটটার এই বিহেভিয়ারটা কেন আসলো? কারণ আমরা স্পিনে স্ট্রং ছিলাম, আমরা কখনো পেসে স্ট্রং ছিলাম না। সে কারণে স্পিনারদের হেল্প করতে গিয়ে আমাদের উইকেটটাকে এভাবে স্লো অ্যান্ড টার্ন একটা উইকেট আমাদের প্রডিউস করতে হয়েছে, ব্যাটারদেরকেও ওরকম উইকেটে ধাতস্থ হতে হয়েছে। বাট এখন যখন আপনার 150 ক্লিক করার মতো বোলার আছে, এখন যখন একিউরেসি মেনটেন করার মতো বোলার আছে, এখন কিউরেটার বা টিম ম্যানেজমেন্ট কিন্তু সাহস পায় এটা 300 উইকেট বানানোর জন্য। কারণ মিরপুরে তারা কিন্তু ডেলিভারও করেছে। সো সময় বদলাচ্ছে, সেখানে আমার কাছে মনে হয় বাংলাদেশ আস্তে আস্তে ট্রু উইকেটের দিকে নজর দেওয়া উচিত। অ্যাজ উই হ্যাভ কোয়ালিটি পেসার্স, অ্যাজ উই হ্যাভ কোয়ালিটি স্পিনার্স, অ্যাজ উই হ্যাভ কোয়ালিটি ব্যাটার্স, সো ওয়াই নট প্লেইং ইন দ্য ট্রু উইকেট অ্যান্ড গেটিং দ্য ট্রু ফিডব্যাক, এবং আপনার ভবিষ্যতে আইসিসি ইভেন্টের জন্য ট্রু প্রিপারেশন। সো ট্রুনেস ইন অল অ্যাসপেক্টস, ওয়াই নট? অ্যাবসলিউটলি। আমার এখনো মনে আছে সবশেষ আপনার সঙ্গে আমি একদিন মিরপুরে গিয়েছিলাম, আপনি এবাদত হোসেনকে দেখে সেলুটম্যান বলে ডাকছিলেন। সেই সেলুটম্যান নাহিদ রানা 10 ম্যাচে বাংলাদেশের থার্ড হাইয়েস্ট উইকেট টেকার। ফার্স্ট মুস্তাফিজুর, সেকেন্ড ওয়াজ এবাদত হোসেন, যাকে আমরা রেড বল ক্রিকেট হিসেবে এখন যদি আমরা রোমন্থন করতে যাই, এবাদত হোসেনকে আপনি সাদা পোশাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু রঙিন পোশাকেও তার যথেষ্ট, যখন রঙিন হয়ে উঠছিলেন তখনই তার ওই অ্যাঙ্কেল ইনজুরিটা হয়ে গেল। সো আমাদের, আপনি যখন পাইপলাইনের কথা বললেন, মানে এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাদের চেহারাটাও চোখের সামনে ভাসছে। অ্যাবসলিউটলি। সো তারা কিন্তু এখন আপাতত অনেকদিন পর হাসান মাহমুদের নামটা উচ্চারিত হলো। সামহাও তিনি কিন্তু রেডারে এই মুহূর্তে, মানে সম্ভব হচ্ছে না তো আসলে। পাইপলাইনটা এই মুহূর্তে এটার পেস ব্যাটারির ক্ষেত্রে ইটস রিয়েলি রিয়েলি গুড। সো এটা আমাদের জন্য মধুর। এমন চাপের মধ্যেও যখন আপনি রিপন মন্ডল, আব্দুল গাফার সাকলাইনকে সুযোগ দেওয়ার কথা ভাববেন, ইটস এ বোল্ড মুভ, বাট এটা যদি কাজে লেগে যায়, সোনায় সোহাগ। You should have separate setup for T20 cricket. Absolutely. এটা এই মুহূর্তে খুবই জরুরি। আমরা হোপফুল হব সেই দিকেই টিম ম্যানেজমেন্ট হয়তো হাঁটবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.